নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটির দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব পাঠ করছি। আশ্বিন মাস আসিল, রামসুন্দর বলিলেন, এবারে পুজোর সময় মাকে ঘরে আনিবই, নাহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলিল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে, কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না। 6 বৎসরের একটি নাতিনী আসিয়া সরোদনে কহিল, পুজোর নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহার বধূগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে। এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন, কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই। দৈনপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন। আজ তাহার সে সংকোচ ভাব নাই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে, যেন আপনার গৃহে প্রবেশ করিলেন। শুনিলেন রামবাহাদুর ঘরে নাই, কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে। মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দে 2 চোখ দিয়া জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুইজনে কেহ আর কথা কহিতে পারে না। এমন করিয়া কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর কহিলেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নাই। এমন সময়ে রামসুন্দরের জ্যেষ্ঠপুত্র হরমোহন তাহার 2টি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে এবারে পথে ভাসালে? রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে? রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন, কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি অত্যন্ত রুষ্ট এবং বিরক্ত হইয়া উঠিলেন। তাহার নাতি তাহার 2 হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া কহিল, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গায়ে ছুঁয়ে বললুম। রামসুন্দর বলিলেন, ছি মা, অমন কথা বলতে নেই। আর এ টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। নীরু কহিল, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। রামসুন্দর কহিলেন, তাহলে তোমাকে যেতে দেবে না মা? নিরুপমা কহিল, না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়াছেন, সে কথা আর গোপন রহিল না। কোনো স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণ দাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না। নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল। এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গদেশে হীনতা শিক্ষা হয়, এই ওজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে।
এই সময়ে নীরুর একটা গুরুতর পীড়া হইল, কিন্তু সেই জন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, আহারের নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত, তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করিয়ে দেওয়া, তাহাও সে করিত না। সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে, এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল। কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন, তবে শাশুড়ি বলিতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলিতেন, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো না, দিনে দিনে যে পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হইয়া উঠিল, তখন শাশুড়ি বলিলেন, ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলিল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা। শাশুড়ি বলিলেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল। কেহ বলিলে বিশ্বাস করিবে না, যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল, সেই দিনই প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল। বাড়ির বড় বউ মরিয়াছে। খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরদের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল। এমন চন্দন কাষ্ঠের চিতা এ মুলুকে কেহ কখনো দেখে নাই। এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল। রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হইয়াছে, সকলেই তাহার বহুল বর্ণনা করিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মহিষী লিখিলেন, বাবা, তোমার জন্য আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা দ্বিতীয় পর্বে আমি শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও তোমাদের মতামত। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন। তোমরা সুস্থ থেকো।